দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। শীত এখন প্রায় শেষের দিকে, তবে শীতের আমেজ আমাদের এখনও আছে। তাই ভাবলাম এই শীতের শেষে আপনাদের একটা শীত নিয়ে গল্প শোনাই। আমাদের এই সপ্তাহে যে গল্প আপনারা শুনবেন তা কিন্তু অনেক বছর আগে আমাদের বলিউডে একখানা সিনেমা হয়েছে। সিনেমাটি কার, সিনেমার কী নাম, এই সব কিছু আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তার জন্য আপনাকে প্রথমে এই পুরো গল্পটা শুনতে হবে। আমাদের এই সপ্তাহের গল্প নরেন্দ্রনাথ মিত্র রচিত রস। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই সপ্তাহের গল্প। কার্তিকের মাঝামাঝি চৌধুরীদের খেজুর বাগান ঝুরতে শুরু করলো মোতালেব। তারপর দিন 15 যেতে না যেতেই নিকা করে নিয়ে এলো পাশের বাড়ির রাজেক মৃধার বিধবা স্ত্রী মাজু খাতুনকে। পাড়া পড়শি সবাই তো অবাক। এই অবশ্য প্রথম সংসার নয় মোতালেফের। এর আগের বউ বছরখানেক আগে মারা গেছে। তবু 25-26 বছরের জোয়ান পুরুষ মোতালেফ। আর মাজু খাতুন 30-এ না পৌঁছালেও তার কাছাকাছি গেছে। ছেলেপুলের ঝামেলা অবশ্য মাজু খাতুনের নেই। মেয়ে ছিল একটি, কাঠিখালির শেখদের ঘরে বিয়ে দিয়েছে। কিন্তু ঝামেলা যেমন নেই তেমনি মাজু খাতুনের আছেই বা কি। বাং সিন্দুক ভরে যেন কত সোনাদানা রেখে গেছে রাজেক মৃধা। মাঠ ভরিয়ে যেন কত ক্ষেত খামার রেখে গেছে যে তার ওয়ারিসি পাবে মাজু খাতুন। ভাগের ভাগ ভিটার পেয়েছে কাঠা খানেক, আর আছে একখানি পোড়ো পোড়ো সনের কুড়ে। এই তো বিষয় সম্পত্তি। তারপর দেখতেই বা এমন কি একখানা ডানা কাটা পরীর মতো চেহারা। দজ্জাল মেয়ে মানুষের 8-60 শক্ত গড়নটুকু ছাড়া কি আছে মাজু খাতুনের, যা দেখে ভোলে পুরুষেরা মন তাদের মুগ্ধ হয়। শিকদার বাড়ি কাজী বাড়ির বৌঝিরা হাসাহাসি করল। তো করছে মাগি, ধুলা পড়া দিচ্ছে চোখে। মুন্সিদের ছোট বউ সাকিনা বলল, দিচ্ছে ভালো করছে, দেবে না? অমন মানুষের চোখে ধুলা পড়া দেওয়ানারই কাম। খোদা তো পাতা দেয় নাই চোখে। দেখছো তো কেমন টেরাইয়া টেরাইয়া চাই, ধুলা ছিটাইয়া থাকে তো বেশ করছে। কথাটা মিথ্যা নয়। চাউনিটা একটু তেরচা তেরচা মোতালেফের। বেছে বেছে সুন্দর মুখের দিকে তাকায়। সুন্দর মুখের খোঁজ করে ঘোরে তার চোখ। অল্প বয়সী খুবসুরত চেহারার একটি বউ আনবে ঘরে। এতদিন ধরে সেই চেষ্টায় সে করে এসেছে, কিন্তু দরে পটেনি কারোর সঙ্গে। যারই ঘরে একটু ডাগর গোছে সুন্দর মেয়ে আছে সেই হেঁকে বসছে 5-20-60। মোতালেফের সবচেয়ে পছন্দ হয়েছিল ফুলবানুকে। চরকান্দার এলেম শেখের মেয়ে ফুলবানু। 18-19 বছর হবে বয়স। রসে টল টল করছে সর্বাঙ্গ, টকবক করছে মন। ইতিমধ্যে অবশ্য 1 হাত ঘুরে এসেছে ফুলবানু। খেতে পড়তে কষ্ট দেয়, মারধর করে, এই সব অজুহাতে তালাক দিয়ে নিয়ে এসেছে কৈডুবুর গফুর শিকদারের কাছ থেকে। এই সব অজুহাতে তালাক নিয়ে এসেছে কৈডুবির গফুর শিকদারের কাছ থেকে। আসলে বয়স বেশি আর চেহারা সুন্দর নয় বলে গফুরকে পছন্দ হয়নি ফুলবানুর। সেই জন্যই ইচ্ছা করে নিজে ঝগড়া কোন্দল বাঁধিয়েছে তার সঙ্গে। কিন্তু 1 হাত ঘুরে এসেছে বলে কিছু ক্ষয়ে যায়নি ফুলবানুর, বরং চেকনায় আর জেল্লা খুলেছে দেহের। রসের ঢেউ খেলে যাচ্ছে মনের মধ্যে। চরকান্দায় নদীর ঘাটে ফুলবানুকে একদিন দেখেছিল মোতালেফ। এক নজরেই বুঝেছিল যে সেও নজরে পড়েছে। চেহারাখানা তো বেমানান নয় মোতালেফের। নীল লুঙ্গি পরলে ফর্সা ছিপছিপে চেহারায় চমৎকার খোলতাই হয় তার।
তাছাড়া এমন ঢেউ খেলানো টেরিকাটা বাবুরই বা এ তল্লাটে কজনের মাথায় আছে? ফুলবানুর সুনজরের কথা বুঝতে বাকি ছিল না মোতালেফের। খুঁজে খুঁজে গিয়েছিল সে এলেম শেখের বাড়িতে, কিন্তু এলেম তাকে আমল দেয়নি। বলেছে গতবার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার, এবার আর না দেখে শুনে যার তার হাতে মেয়ে দেবে না। আসলে টাকা চাই এলেম, গাটের কুড়ি যা খরচ করতে হয়েছে মেয়েকে তালাক নেওয়াতে গিয়ে, সুদে আসলে তা পুড়িয়ে নিতে চায়। গুনাহগার চাই সেই লোকসানের। আজ নিয়ে দেখেছে মোতালেব সেই গুনাহগার 2-1 কুড়ি নয়, 5 কুড়ি একেবারে। তার কমে কিছুতেই রাজি হবে না এলেম। কিন্তু অত টাকা সে দেবে কোত্থেকে? মুখ ভার করে চলে আসছিল মোতালেব। আসছে ওরা, আর চোখ উদানের আগাছার জঙ্গলা ভিটার মধ্যে ফের দেখা হলো ফুলবানুর সঙ্গে। কলসি কাকে জল নিতে চলেছে ঘাটে। মোতালেব বুঝল সময় বুঝেই দরকার পড়েছে তার জলের। এদিক ওদিক তাকিয়ে ফিক করে একটু হাসলো ফুলবানু। কি মেঙা, গইসা কইরা ফিরা চলল নাকি? চলবো না, শুনলানি টাকার খাক্কায় তোমার বাজানোর। ফুলবানু বলল, হ হ শুনছি। চাইছে তো দোষ হয়েছে কি? পছন্দসই জিনিস নিবা, বাজানের গুণা, তার দাম দিবা না? মোতালেব বলল, ও খাক্কাইটা আসলে বাজানের নয়, বাজানের মাইয়ার। হাতি বাজারে গেলে পারো ধামাই উঠা। মোতালেফের রাগ দেখে হাসলো ফুলবানু। কেবল ধামায় কেন, পালায় উইঠা বসবো। মুঠ ভৈরা ভৈরা সোনা জহরত ওজন কইরা দেবা পালায়। বসবো ক্ষমতা, বসবো কেমন পুরুষ মানুষের মুঠ। মোতালেব ফের হন হন করে চলে যাচ্ছিল। ফুলবানু ফের ডাকলো পেছন থেকে। অসুন্দর মিয়া, রাগ করলানি? শোন শোন। মোতালেব ফিরে তাকিয়ে বলল, কি শুনবো? এদিকে ওদিকে তাকিয়ে আরও একটু এগিয়ে এলো ফুলবানু। শোনবা আবার কি? শোনবা মনের কথা। শোন, বাজারের মাইয়া টাকা চায় না, সোনা দানাও চায় না, কেবল মান রাখতে চায় মনের মাইনসের। মাইনসের ত্যাগ দেখতে চায়, বুঝছো? মোতালেব ঘাড় নেড়ে জানালো, বুঝেছে। ফুলবানু বলল, তা বইলা আকাম কুকাম কইরো না মেয়া, জমি ক্ষেত বেচতে যাইও না। বেচবার মতো জমি ক্ষেত অবশ্য মোতালেফের নেই, কিন্তু সে গুমর ফুলবানুর কাছে ভাঙল না মোতালেফ। বলল, আচ্ছা, শীতের কয়টা মাস যাওক, ত্যাগও দেখাবো মানও দেখাবো, কিন্তু বিবি জানের সবুর থাকবে নি দেখবার। ফুলবানু হেসে বলল, খুব থাকবো, তেমন বেসবুর বিবি ভাইব্য না আমারে। গায়ে এসে আর একবার ধারের চেষ্টা করে দেখল মোতালেফ। না, মল্লিক বাড়ি, মুখুজ্জে বাড়ি, শিকদার বাড়ি, মুন্সি বাড়ি, কিন্তু কোথাও সুরাহা হয়ে উঠল না টাকার। নিলে তো আর সহজে হাত উপর করবার অভ্যাস নেই মোতালেফের। ধারের টাকা তার কাছ থেকে আদায় করে নিতে বেজায় ঝামেলা। সাত করে কে পোয়াতে যাবে সেই ঝক্কি। কিন্তু নগদ টাকা ধার না পেলেও শীতের সূচনাতেই পাড়ার 4-5 কুড়ি খেজুর গাছের বন্দোবস্ত পেল মোতালেফ। গত বছর থেকে গাছের সংখ্যা বাড়ছিল, এবার চৌধুরীদের বাগানের 1.5 কুড়ি গাছ বেশি হলো। গাছ কেটে হাড়ি পেতে রস নামিয়ে দিতে হবে। অর্ধেক রস মালিকের, অর্ধেক তার। মেহনত কম নয়। এক একটি করে এতগুলো গাছের শুকনো মোড়া ডালগুলো বেছে বেছে আগে কেটে ফেলতে হবে। বালিকা চাই ধার তুলে তুলে জুৎসই করে নিতে হবে ছ্যান। তারপর সেই ধারালো ছ্যানে গাছের আগা চেঁচে চেঁচে তার মধ্যে নল পুঁততে হবে সরু কঞ্চি ফেরে। সেই নলের মুখে লাকসই করে বাঁধতে হবে মেটে হাড়ি। তবে তো রাত ভোরে টুপ টুপ করে রস পড়বে সেই হাড়িতে। অনেক খাটুনি, অনেক খেজমত।
শুকনো শক্ত খেজুর গাছ থেকে রস বের করতে হলে আগে ঘাম বের করতে হয় গায়ের। এই তো আর মায়ের দুধ নয়, গায়ের দুধ নয় যে বোটায় বানে মুখ দিলেই হলো। অবশ্য কেবল খাটতে জানলেই হয় না, গাছে উঠতে নামতে জানলেই হয় না, গুণ থাকা চাই হাতের। যে ধারালো ছ্যান একটু চামড়ায় লাগলে ফিনকি দিয়ে রক্ত ছোটে মানুষের গা থেকে, হাতের গুণে সেই ছ্যানের ছোঁয়ায় খেজুর গাছের ভেতর থেকে মিষ্টি রস চুইয়ে পড়ে। এই তো আর ধান কাটা নয়, পাট কাটা নয় যে কাঁচির পচে গাছের গোড়া শুদ্ধ কেটে নিলেই হলো। এর নাম খেজুর গাছ কাটা। কাটতেও হবে, আবার হাত বুলাতেও হবে। খেয়াল রাখতে হবে গাছ যেন ব্যথা না পায়, যেন কোনো ক্ষতি না হয় গাছের। একটু এদিক ওদিক হলে বছর ঘুরতে না ঘুরতে গাছের দফা রফা হয়ে যাবে। মরা মুখ দেখতে হবে গাছের। সে গাছের গুড়িতে ঘাটের পৈঠা হবে, ঘরের পৈঠা হবে, কিন্তু ফোঁটায় ফোঁটায় সে গাছ থেকে হাড়ির মধ্যে রস ঝরবে না রাত ভরে। খেজুর গাছ থেকে রস নামাবার বিদ্যা মোতালেফকে নিজ হাতে শিখিয়েছিল রাজেক মৃধা। রস সম্বন্ধে এসব তত্ত্বকথা আর বিধিনিষেধও তার মুখের। রাজেকের মতো অমন নাম ডাকওয়ালা গাছই ধারে কাছে ছিল না। যে গাছে প্রায় 12 আনা ডালই শুকিয়ে এসেছে, সেই গাছ থেকেও রস বেরোতো রাজেকের হাতের ছোঁয়ায়। অন্য কেউ গাছ কাটলেও যে গাছ থেকে রস পড়তো আধারি, রাজেকের হাত পড়লে সেই রস গলা হাড়িতে উঠত। তার হাতে খেজুর গাছ ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকতো গৃহস্থরা। গাছের কোনো ক্ষতি হতো না, রসও পড়তো হাড়ি ভরে। বছর কয়েক ধরে রাজেকের সাগরেদ হয়েছিল মোতালেফ। পিছনে পিছনে ঘুরত, কাজ করত সঙ্গে সঙ্গে। সাগরেদ 2-4 জন আরও ছিল রাজেকের, শিকদারদের মকবুল, কাজীদের ইসমাইল, কিন্তু মোতালেফের মতো হাত পাকিনি কারো। রাজেকের স্থান আর কেউ নিতে পারেনি তার মতো। কিন্তু কেবল গাছ কাটলেই তো হবে না, রসের হাড়ি বয়ে আনলেই তো হবে না বাঁশের বাখারির ভাড়ায় ঝুলিয়ে। রস জাল দিয়ে গুড় করবার মতো মানুষ চাই। পুরুষ মানুষ গাছ থেকে কেবল রসই পেরে আনতে পারে, কিন্তু উনান কেটে জ্বালানি জোগাড় করে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে সে তরল রস জাল দিয়ে তাকে ঘন পাটালি গুড়ে পরিণত করবার ভার মেয়ে মানুষের ওপর। শুধু কাঁচা রস দিয়ে তো লাভ নেই। রস থেকে গুড় আর গুড় থেকে পয়সায় কাঁচা রস যখন পাকার রূপ নেবে তখন সিদ্ধি। কেবল তখনই সার্থক হবে সকল খেজমত মেহনত। কিন্তু বছর 2 ধরে বাড়িতে সে মানুষ নেই মোতালেফের। ছেলেবেলায় মা মরেছিল, 2 বছর আগে বউ মরে ঘর একেবারে খালি করে দিয়েছে। সন্ধ্যার পর মোতালেফ এসে দাঁড়ালো মাজু খাতুনের ঝাঁপ আটা ঘরের সামনে। জাগনো আছো নাকি মাজু বিবি? ঘরের ভেতর থেকে মাজু খাতুন সাড়া দিয়ে বলল, কেডা? আমি মোতালেফ। শুইয়া পড়ছি বুঝি? কষ্ট কইরা উঠা যদি ঝাপটা একবার খুইলা দিতা, কয়টা কথা কইতাম তোমার সাথে। মাজু খাতুন উঠে ঝাঁপ খুলে দিয়ে বলল, কথা যে কি কবা তা তো জানি। রসের কাল আইছে আর মনে পইরা গেছে মাজুক খাতুনেরে। রস জাল দিয়া দিতে হবে, কিন্তু সেরে 4 আনা কইরা পয়সা দেবে মেয়া, তার কমে পারবো না। গতরে সুখ নাই এবছর। মোতালেফ মিষ্টি করে বলল, গতরের আর দোষ কি বিবি? গতর তো মনের হাত ধইরা ধইরা চলে। মনের সুখই তো গতরের সুখ। মাজু খাতুন বলল, তা যাই কও তাই ক মেয়া, 4 আনার কমে পারবো না এবার। মোতালেফ এবার মধুর ভঙ্গিতে হাসল। 4 আনা কেন বিবি? যদি 16 আনা দিতে চাই, রাজি হবা তো নিতে? মোতালেফের হাসির ভঙ্গিতে মাজু খাতুনের বুকের মধ্যে একটু যেন কেমন করে উঠল।
কিন্তু মুখে বলল, তোমার রঙ্গ তামাশা থুইয়া দাও মেয়া, কাজের কথা কবা তো কও, নইলে যাই শুই গিয়া। মোতালেফ বলল, সবাই তো রাইতে তো শুইয়া ঘুমাবার জন্যই, কিন্তু শুইলেই কি আর চোখে ঘুম আসে মাজু বিবি? না চাইয়া চাইয়া এ শীতের লম্বা রাত কাটানো যায়? ইশারা ইঙ্গিত রেখে এরপর মোতালেফ আরো স্পষ্ট করে খুলে বলল মনের কথা। কোনো রকম অন্যায় সুবিধা সুযোগ নিতে চায় না সে। মোল্লা ডেকে কলমা পড়ে সে নিকা করে নিয়ে যেতে চায় মাজু খাতুনকে। ঘর গেরেস্তালি 16 আনা ভার তুলে দিতে চায় তার হাতে। প্রস্তাব শুনে মাজু খাতুন প্রথমে অবাক হয়ে গেল, তারপর একটু ধমকের সুরে বলল, রঙ্গ তামাশার আর মানুষ পাইলে না তুমি? কেন, কাঁচা বয়সের মাইয়া পোলার কি অভাব হইছে নাকি দেশে, যে তাগো থুইয়া তুমি আসবা আমার দুয়ারে? মোতালেফ বলল, অভাব হবে কেন মাজু বিবি? কম বয়সী মাইয়া পোলা অনেক পাওয়া যায়, কিন্তু শত হইলেও তারা কাঁচা রসের হাড়ি। কথার ভঙ্গিতে একটু কৌতুক বোধ করল মাজু খাতুন। বলল, সাঁচাই নাকি? আর আমি? তোমার কথা আলাদা, তুমি হইলা নেশার কালে তারি আর নাস্তার কালে গুড়, তোমার সাথে তাগু তুলো না। তখনকার মতো মোতালেফকে বিদায় দিলেও তার কথাগুলো মাজু খাতুনের মন থেকে সহজে বিদায় নিতে চাইল না। অন্ধকার নিঃসঙ্গ শয্যায় মোতালেফের কথাগুলো মনের ভেতরটায় কেবলই তোলপাড় করতে লাগলো। মোতালেফের সঙ্গে অল্প দিনের পরিচয় নয়। রাজেক যখন বেঁচে ছিল, তার সঙ্গে সঙ্গে থেকে যখন কাজকর্ম করত মোতালেফ, তখন থেকে এ বাড়িতে তার আনাগোনা, তখন থেকে জানাশোনা দুজনের। কিন্তু সেই জানাশোনার মধ্যে কোনো গভীরতা ছিল না। মাঝে মাঝে একটু হালকা ঠাট্টা তামাশা চলতো, কিন্তু তার বেশি এগোবার কথা মনেই পড়েনি কারো। মোতালেফের ঘরে ছিল বউ, মাজু খাতুনের ঘরে ছিল স্বামী। স্বভাবটা একটু কঠিন আর কাঠখোট্টা ধরনেরই ছিল রাজেকের। ভারী কড়া কড়া চাঁথাছোলা ছিল তার কথাবার্তা। শীতের সময় কুড়িতে কুড়িতে রসের হাঁড়ি আনত মাজু খাতুনের উঠানে, আর মাজু খাতুন সেই রস জাল দিয়ে করত পাটালি গুড়। হাতের গুণ ছিল মাজু খাতুনের। তার তৈরি গুড়ের সের 2 পয়সা বেশি দরে বিক্রি হতো বাজারে। রাজেক মরে যাওয়ার পর পাড়ার বেশিরভাগ খেজুর গাছই গেছে মোতালেফের হাতে। 2-1 হাঁড়ি রস কোনোবার ভদ্রতা করে তাকে খেতে দেয় মোতালেফ, কিন্তু আগেকার মতো হাঁড়িতে আর ভরে যায় না তার উঠান। গতবার মাসখানেক তাকে রস জাল দিতে দিয়েছিল মোতালেফ। চুক্তি ছিল 2 আনা করে পয়সা দেবে প্রতি সেরে। কিন্তু মাসখানেক পরেই সন্দেহ হয়েছিল মোতালেফের। মাজু খাতুন গুড় চুরি করে রাখছে, অন্য কাউকে দিয়ে গোপনে গোপনে বিক্রি করাচ্ছে সেই গুড়। 16 আনা জিনিস পাচ্ছে না মোতালেফ। ফলে কথান্তর মনান্তর হয়ে সে বন্দোবস্ত ভেস্তে গিয়েছিল। কিন্তু এবার তার ঘরে রসের হাঁড়ি পাঠাবার প্রস্তাব নিয়ে আসেনি মোতালেফ। মাজু খাতুনকেই নিজের ঘরে নিয়ে যেতে চেয়েছে। এমন প্রস্তাব পাড়ার আদবুড়োদের দলের আরও করেছে 2-1 জন, কিন্তু মাজু খাতুন কান দেয়নি তাদের কথায়। ছেলে ছোকরাদের মধ্যে যারা একটু বেশি বাড়াবাড়ি রকমের ইয়ার্কি দিতে এসেছে, তাদের কান কেটে দেওয়ার ভয় দেখিয়েছে মাজু খাতুন। কিন্তু মোতালেফের প্রস্তাব সম্পূর্ণ ভিন্ন ধরনের। তাকে যেন তেমনভাবে তাড়ানো যায় না। তাকে তাড়ালেও তার কথাগুলো ফিরে ফিরে আসতে থাকে মনের মধ্যে। পাড়ায় এমন চমৎকার কথা বলতে পারে না আর কেউ, এমন খুবসুরত মুখ কারো নেই, এমন মানানসই কথাও নেই কারোর মুখে। মোতালেফকে আরও আসতে হলো 2-1 সন্ধ্যা। তারপর নীল রঙের জোলাকি শাড়ি পরে রং বেরঙের কাছে চুড়ি হাতে দিয়ে মোতালেফের পিছনে পিছনে তার ঘরের মধ্যে এসে ঢুকল মাজু খাতুন। ঘর দোরের কোনো শ্রী ছাদ নেই, ভারী অপরিষ্কার আর অগোছালো হয়ে রয়েছে সব। কোমরে আঁচল জড়িয়ে মাজু খাতুন লেগে গেল ঘর কন্যার কাছে।
ঝাঁট দিয়ে জঞ্জাল দূর করলো উঠানের, লেপে পুছে ঝকঝকে তকতকে করে তুলল ঘরের মেঝে। কিন্তু ঘর আর ঘরনের দিকে তাকাবার সময় নেই মোতালেফের। সে আছে গাছে গাছে। পাড়ায় আরও অনেকের বসেদের বারুজ্জেদের গাছের বন্দোবস্ত নিয়েছে মোতালেফ। গাছ কাটছে, হাড়ি পাচ্ছে, হাড়ি নামাচ্ছে, ভাগ করে দিচ্ছে রস। পাকাটির একখানা চালা তুলে দিয়েছে মাজু খাতুনকে। মোতালেফ উঠানের পশ্চিম দিকে সারে সারে উনান কেটে তার ওপর বড় বড় মাটির জ্বালা বসিয়ে সেই চালা ঘরের মধ্যে বসে সকাল থেকে দুপুর পর্যন্ত রস জাল দেয় মাজু খাতুন। জ্বালানির জন্যে মাঠ থেকে খড়ের নাড়া নিয়ে আসে মোতালেফ। জোগাড় করে আনে খেজুরের শুকনো ডাল। কিন্তু তাতে কি কুলোয়? মাজু খাতুন ওর বাগান থেকে, জঙ্গল থেকে শুকনো পাতা ঝাড় দিয়ে আনে ঝাঁকা ভরে ভরে, পোলো ভরে ভরে। বিকেলে বসে বসে দা দিয়ে টুকরো টুকরো করে শুকনো ডাল কাটে জ্বালানির জন্য। বিরাম নেই, বিশ্রাম নেই, খাটুনি গায়ে লাগে না। অনেক দিন পরে মনের মতো কাজ পেয়েছে মাজু খাতুন, মনের মতো মানুষ পেয়েছে ঘরে। ধামা ভরে ভরে হাটে বাজারে গুড় নিয়ে যায় মোতালেফ, বিক্রি করে আসে চড়া দামে। বাজারের মধ্যে সেরা গুড় তার। পড়ন্ত বেলায় ফের যায় গাছে গাছে হাঁড়ি পাততে। তল্লা বাঁশের এক একটি করে চোঙা ঝুলতে থাকে গাছে। সকালে রসের হাঁড়ি নামিয়ে ঝরার চোঙা বেঁধে দেয় মোতালেফ। সারা দিনের ময়লা রস চোঙাগুলোর মধ্যেই জমা থাকে। চোঙা বদলে গাছ চেঁচে হাঁড়ি পাতে বিকেলে এসে। চোঙার ময়লা রস ফেলা যায় না, জাল দিয়ে চিটে গুড় হয় তাতে তামাক মাখবার। বাজারে তাও বিক্রি হয় 5 আনা 6 আনা সের। দুবেলা দুবার করে এতগুলো গাছে উঠতে নামতে ঘন ঘন নিঃশ্বাস পড়ে মোতালেফের। পোষের শীতেও সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরে চুইয়ে চুইয়ে। সকালবেলায় রোমুশ বুকের মধ্যে ঘামের ফোঁটা চিকচিক করে। পায়ের নিচে দুর্বার মধ্যে চিকচিক করে রাত্রির জমা শিশির। মোতালেফের দিকে তাকিয়ে পাড়া পড়শিরা অবাক হয়ে যায়। চিরকালই অবশ্য খাঁটি মানুষ মোতালেফ, কিন্তু বেশি উৎসাহ নিয়ে কাজ করতে, দিন রাত এমন কলের মতো পরিশ্রম করতে এর আগে তাকে দেখা যায়নি কোনোদিন। ব্যাপারটা কি? গাছ কাটা অবশ্য মনের মতো কাজই মোতালেফের, কিন্তু পছন্দসই মনের মানুষ কি সত্যিই এলো ঘরে? সেরা গাছের সবচেয়ে মিষ্টি 2 হাঁড়ির রস আর সের 3 পাটালি গুড় নিয়ে মোতালেফ গিয়ে একদিন উপস্থিত হলো চরকন্দায় এলেম শেখের বাড়িতে। সেলাম জানিয়ে এলেমের পায়ের সামনে নামিয়ে রাখলো রসের হাঁড়ি, গুড়ের সাজি। তারপর কোচার খুঁটের বাঁধন খুলে বের করলো 5 খানা 10 টাকার নোট। বলল, অর্ধেক আগাম দিলাম মিয়া সাহেব। এলেম বলল, আগাম কিসের? মোতালেফ বলল, আপনার মাইয়া। তাজা করকরে নোট বেছে নিয়ে এসেছে মোতালেফ। কোনায় কিনারে চুল পরিমাণ ছিঁড়ে যায়নি কোথাও, কোনো জায়গায় ছাপ লাগেনি ময়লা হাতের। নগদ 50 টাকা। নোটগুলোর ওপর হাত বুলোতে বুলোতে এলেম বলল, কিন্তু এখন আর টাকা আগাম নিয়া আমি কি করব মেয়া? তুমি তো শুনলাম নেকা কইরা নিছো রাজিক মেঘধার কবিলারে। সতীনের ঘরে যাবে কেন আমার মাইয়া? মাইয়া কি ঝগড়া চিল্লা চিল্লি করবে, মারামারি কাটাকাটি কইরা মরবে দিন রাত? মোতালেফ মুচকে হাসল, বলল, তার জন্য ভাবেন কেন মেয়া সাহ? গাছে রস যতদিন আছে, গায়ে শীত যতদিন আছে, মাজু খাতুনও ততদিন আছে আমার ঘরে। দক্ষিণা বাতাস খেললেই সব সাফ হইয়া যাবে ওইরা। এলেম শেখ জল চৌকি এগিয়ে দিল মোতালেফকে বসতে। হাতের হুকোটা এগিয়ে ধরল মোতালেফের দিকে। তারিফ করে বলল, মগজের মধ্যে তোমার সাচাই জিনিস আছে মিয়া।
সুখ আছে তোমার সাথে কথা কইয়া, কাম কইয়া। ফুলবানুকে একবার চোখের দেখা দেখে যেতে অনুমতি পেল মোতালেব। আড়াল থেকে দেখতে শুনতে ফুলবানুর কিছু বাকি ছিল না। তবু মোতালেবকে দেখে ঠোঁট ফুলালো ফুলবানু। বেসবুর কেডা হইল মেয়া? এদিকে আমি রইলাম পথ চাইয়া, তুমি ঘরে নিয়া ঢুকাইলা আর একজনারে। মোতালেব জবাব দিল, না ঢুকায়ে করে কি? মানের দায়ে জানের দায়ে বাধ্য হয়ে তাকে এই ফন্দি খুঁজতে হয়েছে। ঘরে কেউ না থাকলে পানি চুনি দেয় কে? প্রাণ বাঁচে কি করে? ঘরে কেউ না থাকলে রস জাল দিয়ে গুড় তৈরি করে কে? আর সেই গুড় বিক্রি করে টাকা না আনলেই বা মান বাঁচে কি করে? ফুলবানু বলল, বুঝলাম, মানও বাঁচাইলা, জানও বাঁচাইলা, কিন্তু গায়ে যে আর একজনের গন্ধ জড়াই রইল, তা ছাড়াবা কেমনে? মনে এলো মুখ ফুটে কথাটা বলল না মোতালেব, যে মানুষ চলে গেলে তার গন্ধ সত্যি আরেকজনের গায়ে জড়িয়ে থাকে না। তা যদি থাকতো তাহলে সে গন্ধ তো ফুলবানুর গা থেকেও বেরোতে পারত। কিন্তু সে কথা চেপে গিয়ে মোতালেব ঘুরিয়ে জবাব দিল, বলল, গন্ধের জন্য ভাবনা কি ফুলি বিবি? সোডা সাবান কিনা দেব বাজার গুনা, ঘাটের পৈঠায় পা ঝুলাইয়া বসবো তোমারে লইয়া, গতর গুনা ঘষা ঘষা বদগন্ধ উঠাইয়া ফেল। মুখে আঁচল চাপতে চাপতে ফুলবানু বলল, সাঁচাই নাকি? মোতালেব বলল, সাজানা তো কি মিছা? সুইঙ্গা দেখো, তখন নতুন মাইসে নতুন গন্ধে ভুর ভুর করবে গতর। দক্ষিণা বাতাসে চুলের গন্ধে ফুলের গন্ধে ভুর ভুর করবে। কেবল সবুর কইরা থাকো আর 2 মাস। ফুলবানু আরেকবার ভরসা দিয়ে বলল, খুব থাকবো, তেমন বেসবুর বিবি ভাইব না আমারে। যে কথা সেই কাজ মোতালেফের। 2 মাসের বেশি সবুর করতে হলো না ফুলবানুকে। গুড় বেচে আরো 50 টাকা জোগাড় হইতে মোতালেফ মাজু খাতুনকে তালাক দিল। কারণটাও সঙ্গে সঙ্গে পাড়া পড়শিকে সাড়ম্বরে জানিয়ে দিল। মাজু বিবির স্বভাব চরিত্র খারাপ। রাজেকের দাদা ওয়াহিদ মৃধার সঙ্গে তার আচার ব্যবহার ভারী আপত্তিকর। মাজু খাতুন জিভ কেটে বলল, আও আও, ছি ছি ছি, তোমার গতরই কেবল সুন্দর মতি মেয়া, ভিতর সুন্দর না। এত শয়তানি, এত ছলচাতুরি তোমার মনে। গুড়ের সময় পিঁপড়ার মতো লাইগা ছিলা, আর গুড় যাই ফুরাইলো অমনি দূর দূর। কিন্তু অত কথা শোনবার সময় নেই মোতালেফের, ধৈর্যও নেই। আমের গাছ বলে ভরে উঠল। গাব গাছের ডালে ডালে গজালো তামাটে রঙের কচি কচি নতুন পাতা। শীতের পরে এলো বসন্ত। মাজু খাতুনের পরে এলো ফুলবানু। ফুলের মতোই মুখ, ফুলের গন্ধ তার নিঃশ্বাসে। পাড়াপড়শি বলল, এবার মানাইছে, এবার সাচায় বাহার খুলছে ঘরের। ফুর্তির অন্ত নেই মোতালেফের মনে। দিনভর কিষান কামলা খাটে, তারপর সন্ধ্যা হতে না হতে এসে আঁচল ধরে ফুলবানুর। থুইয়া দাও তোমার রান্ধন বাড়ুর ঘর গেরেস্তালি, কাছে বসো আইসা। ফুলবানু হাসে। সবুর সবুর, এই কয় মাস কাটাইলা কি করে রামিয়া? মোতালেফ জবাব দেয়, খেজুর গাছ লইয়া। নিবিড় বাহুবেষ্টনের মধ্যে দম প্রায় বন্ধ হয়ে আসে ফুলবানুর। একটু নিঃশ্বাস নিয়ে হেসে বলে, তুমি আবার সেই গাছের কাছেই ফিরা যাও। মোতালেফ বলে, কিন্তু গাছের কাছেও যে গাছের রস 2-4 মাসেই ফুরাই ফুল যান। কেবল তোমার রসে বছরে 12 মাস চুমাইয়া চুমাইয়া পরে। মাজু খাতুন ফের গিয়ে আশ্রয় নিয়েছিল রাজেকের পোড়ো পোড়ো সনের কুড়োয়। ভেবেছিল আগের মতোই দিন কাটবে, কিন্তু দিন যদি বা কাটে, রাত কাটে না। মোতালেফ তার সর্বনাশ করে ছেড়েছে।
পাড়া পড়শিরা এসে সাড়ম্বরে শালঙ্কারে মোতালেফ আর ফুলবানুর ঘরকন্যার বর্ণনা করে। একটু বা শকৌতুক তিরস্কারের সুরে বলে, না, বউ বউ কইরা পাগল হইয়া গেল মানুষটা, যেখানে যায় বউ ছাড়া আর কথা নাই মুখে। বুকের ভেতরটা জ্বলে ওঠে মাজু খাতুনের। মনে হয় সেও বুঝি হিংসায় পাগল হয়ে যাবে, বুক ফেটে মরে যাবে সে। দিন কয়েক পরে রাজেকের বড় ভাই ওয়াহেদি নিয়ে এলো সম্বন্ধ। বউটার দশা দেখে ভারী মায়া হয়েছে তার। নদীর ওপারে তালকান্দায় নাদির শেখের সঙ্গে দোস্তি আছে ওয়াহেদের। এক মাল্লায় নৌকা বায় নাদির। মাসখানেক আগে কলেরায় তার বউ মারা গেছে। অপগণ্ড ছেলে মেয়ে রেখে গেছে অনেকগুলো। তাদের নিয়ে ভারী মুশকিলে পড়েছে বেচারা। কম বয়সেই ছুরি টুরিতে দরকার নেই তার। সে হয়তো পটের বিবি সেজে থাকবে, ছেলে মেয়ে যত্ন আত্মি করবে না। তাই মাজু খাতুনের মতো একটু ভারী কি ধীর বুদ্ধি গৃহস্থ ঘরের বই তার পছন্দ। তার উপর নির্ভর করতে পারবে সে। মাজু খাতুন জিজ্ঞেস করল, বয়স কত হবে তার? ওয়াহেদ জবাব দিল, তা আমাগো বয়সে হবে 50-51। মাজু খাতুন খুশি হয়ে ঘাড় নেড়ে জানালো, হ্যাঁ, ওই রকমই তার চাই। কম বয়সে তার আস্থা নেই, বিশ্বাস নেই যৌবনকে। তারপর মাজু খাতুন জিজ্ঞেস করল, গাছি না তো সে? খাজুর গাছ কাটতে যায় না তো শীতকালে? ওয়াহেদ বিস্মিত হয়ে বলল, গাছ কাটতে যাবে কেন? ওসব কাম কোনো কালে জানে না সে। বর্ষাকালে নৌকা পায়, শীতকালে কিষান কামলা খাটে, ঘরামির কাজ করে। কেন বউ, গাছি ছাড়া, রসের ব্যাপারী ছাড়া কি তুমি নিকা বসবা না কারো সাথে? মাজু খাতুন ঠিক উল্টো জবাব দিল, রসের সঙ্গে কিছু মাত্র যার সম্পর্ক নেই, শীতকালের খেজুর গাছের ধারে কাছেও সে যায় না। নিকা যদি বসে মাজু খাতুন তার সঙ্গেই বসবে। রসের ব্যাপারে মাজু খাতুনের ঘেন্না ধরে গেছে। ওয়াহেদ বলল, তাহলে কথাবার্তা কই নাদিরের সাথে? সে বেশি করতে চায় না। মাজু খাতুন বলল, দেরি কইরা কাম কি? দেরি বেশি হলেও না, সপ্তাহ খানেকের মধ্যে কথাবার্তা সব ঠিক হয়ে গেল। নাদিরের সঙ্গে এক মাল্লায় নৌকায় গিয়ে উঠল মাজু খাতুন। পার হয়ে গেল নদী। মোতালেফ স্ত্রীকে বলল, আপদ গেল। পেতনির মতো ফাঁক ফাঁক করে নিঃশ্বাস ফেলতো, চোখের উপর সাপমন্নি করতো দিন রাত। তারা হাত গুনা থেকে তো বাঁচলাম। কি কও ফুলজা? ফুলবানু হেসে বলল, পেতনিরে খুব ডরাও বুঝি মেয়া? মোতালেফ বলল, না, এখন আর ডরাই না। পেতনি তো ছুঁইটাই গেল। এখন চোখ মেললে তো পড়ি। এখন ডরাই পড়ি রে। কেন, পরিরে আবার ডর কিসের তোমার? ডর নাই, পাখা মেইলা কখন উড়াল দেয় তা ঠিক কি? ফুলবানু বলল, না মেয়া, পরীর আর উড়াল দেওয়ার স্বাদ নাই। সে তার পছন্দসই সব পাইয়া গেছে। এখন ঘরের মানুষের পছন্দ আর নজরটা বরাবর একই রকম থাকলে হয়। মোতালেফ বলল, চোখ যতদিন আছে নজরও ততদিন থাকবে। দিন রাত ভারী আদরে তোয়াজে রাখল মোতালেফ বউকে। কোন মাছ খেতে ভালোবাসে ফুলবানু হাটে যাওয়ার আগে শুনে যায়। ট্যাকে পয়সা না থাকলে কারো কাছ থেকে পয়সা ধার করে কেনে সেই মাছ। ডিমটা, আনাজটা, তরকারিটা যখন যা পারে হাট বাজার থেকে নিয়ে আসে মোতালেফ। ফি হাটে আনে পান সুপারি, খয়ের মশলা। ফুলবানু বলে, অত পান আনো কেন? তুমি তো বেশি ভক্ত না পানের, দিন রাত খালি ফুরুত ফুরুত তামাক টানো। মোতালেফ বলল, পান আনি তোমার জন্যে। দিন ভৈরা পান খাবা, খাইয়া খাইয়া ঠোঁট রাঙাবা। ফুলবানু ঠোঁট ফুলিয়ে বলল, কেন, আমার ঠোঁট এমনি বুঝি রাঙা না
যে পান খাইয়া রাঙাইতে হবে? আমি পান সাইজা দিই, তুমি বরং দিন রাত খাওয়া ধরো। তামাক খাইয়া খাইয়া কালা হয়ে গেছে ঠোঁট, পানের রসে রাঙাইয়া নেও। মোতালেব হেসে বলল, পুরুষ মানুষের ঠোঁট তো ফুলঝাড়, কেবল পানের রসে রাঙা হয় না, আরেকজনের পান খাওয়া ঠোঁটের রসও তো লাগে। নিজের ভুঁই ক্ষেত নেই মোতালেফের। মল্লিকদের, মুখুজ্জেদের কিছু কিছু জমি বর্গা চষে, কিন্তু ভালো কিষাণ বলে তেমন খ্যাতি নেই। জমির পরিমাণ, ফসলের পরিমাণ অন্য সকলের মতো নয়। শিকদারদের, মুন্সিদের জমিতে কিষাণ খাটে, পাট টিরায়, পাট কাটে, পাট জাগ দেয়, ধোয়, মেলে, ভারী খেজমত খাটুনি খাটে। ফর্সা রং রোদে পুড়ে কালো হয়ে যায় মোতালেফের। বর্গা জমির পাট খুব বেশি ওঠে না উঠানে। শিকদাররা, মুন্সিরা নগদ টাকা দেয়। কেবল মল্লিক আর মুখুজ্জেদের বিঘে চারেক ভুঁইয়ের ভাগের ভাগ অর্ধেক জাগ দেওয়া পাট নৌকা ভরে খালের ঘাটে এনে নামায় মোতালেব। পাট ছাড়াতে ভারী উৎসাহ ফুলবানুর, কিন্তু মোতালেব সহজে তাকে পাটে হাত দিতে দেয় না। বলে, কষ্ট হবে, পচা গন্ধ হবে গায়ে। ফুলবানু বলে, হইল তো বইয়া গেল, রৈদ্যে পুইরা তুমি কালা কালা হইয়া গেলা, আর আমি পাট নিতে পারবো না, কষ্ট হবে। কেমন ধরো কথা এসে কও তুমি মেয়া। নিজেদের পাট তো বেশি নয়, পাকাটি পাওয়া যায় না। ফুলবানোর ইচ্ছা অন্য বাড়ি জাগ দেওয়া পাটও সে ছাড়িয়ে দেয়, সে ছাড়ানো পাটের পাটখড়িগুলো পাওয়া যাবে তাহলে। কিন্তু মোতালেব রাজি নয় তাতে, অত কষ্ট বউকে সে করতে দেবে না। আশ্বিনের শেষের দিকে আউশ ধান পাকে, অন্যের নৌকায় পরে জমিতে কিষাণ খাটতে যায় মোতালেব। কোমর পর্যন্ত জলে নেমে ধান কাটে, আটিতে আটিতে ধান তুলতে থাকে নৌকায়। কিন্তু মমিন, করিম, হামিদ, আজিজ এদের সঙ্গে সমানে সমানে কাঁচি চলে না তার। হাত বড় ধীরজ মোতালেফের, জলে ভারী কাতর মোতালেফ। এক এক দিন পিঠে বগলে জোক লেগে থাকে। ফুলবানু তুলে ফেলতে ফেলতে বলে, জোকটাও সারাইতে পারো না মেয়া? হাত তো ছিল সঙ্গে। মোতালেফ বলে, ধান কাটার হাত দুইখান সাথেই ছিল, যোগ ফেলবার হাত থুইয়া গেছিলাম বাড়িতে। যেখানে যেখানে জোকে মুখ দিয়েছিল সেসব জায়গায় সযত্নে চুন লাগিয়ে দেয় ফুলবানু। আর 5 জন কিষানের সঙ্গে ধান মলন দেয় মোতালেব। দেউনি পায় 5 ভাগের 1 ভাগ। ধামাই করে, পৈকাম করে ধান নিয়ে আসে। ফুলবানু ধান রোদে দেয়, কুলোই করে চিটা ঝেড়ে ফেলে ধান থেকে। মোতালেব এক একবার বলে, ভারী কষ্ট হয় বউ না? ফুলবানু বলে, হ, কষ্ট একবারে মইরা গেলাম না। কার নাগাল কথা কও তুমি মেয়া? গেরস্ত ঘরের মাইয়া না আমি, না সাচাই আসমান কোনা নাই মাইছি। বসন্ত যায়, বর্ষা যায়, কাটে আশ্বিন কার্তিক, ঘুরে ঘুরে ফের আসে শীত। রসের দিন মোতালেফের বতরের দিন, কিন্তু শীতটা এবার যেন একটু বেশি দেরিতে এসেছে। তা হোক, আরও বেশি গাছের বন্দোবস্ত নিয়ে পুষিয়ে ফেলবে মোতালেফ। খেজুর গাছের সংখ্যা প্রতি বছরই বাড়ে। এ কাজের নাম ডাক আছে মোতালেফের। এই কাজে গায়ের মধ্যে সেই সেরা। এবারেও বারুজ্জেদের 20 গাছ বেড়ে গেল। গাছ কাটবার ধুম লেগে গেছে। একটু বিরাম নেই, বিশ্রাম নেই মোতালেফের। সময় নেই ফুলবানুর সঙ্গে ফুষ্টি নষ্টি রঙ্গরসিকতার। ধার দেনা সুদ দিতে হবে, সারা বছরে রসদ জোগাড় করতে হবে, রস বেচে, গুড় বেচে। দৈত্যের মতো দিন ভোর খাটে মোতালেফ, আর বিছানায় গা দিতে না দিতেই ঘুম ভেঙে আসে চোখে। দুহাতে ঠেলে, দুহাত জড়িয়ে ধরে ফুলবানিও কিন্তু মানুষকে নয়, যেন আস্ত একটা গাছকে জড়িয়ে ধরেছে। অসারে ঘুমায় মোতালেফ, শব্দ বেরোয় নাক থেকে, আর কোনো অঙ্গ সাড়া দেয় না। মোটা কাঁথার মধ্যেও শীতে কাঁপে ফুলবানু। মানুষের গায়ের গরম না পেলে এত শীত কি কাঁথাই মানে? কেবল রস আনলে হয় না, রস জাল দেওয়ার জ্বালানি চায়।
এখান থেকে ওখান থেকে শুকনো ডাল পাতা আর খড় বয়ে আনে মোতালেব। ফুলবানুকে বলে, রস জাল দিও, যেমন মিঠা হাড় তেমন মিঠা গুড় বানানো চাই, সেরা আর সরেস জিনিস হওয়া চাই বাজারের। কিন্তু হাঁড়িতে হাঁড়িতে রসের পরিমাণ দেখে মুখ শুকিয়ে যায় ফুলবানুর, বুক কাঁপে। 2-1 হাঁড়ি রস জাল দিয়েছে সে বাপের বাড়িতে, কিন্তু এত রস একসঙ্গে সে কোনোদিন দেখেনি, কোনো কালে জাল দেয়নি। মোতালেব তার ভঙ্গি দেখে হেসে বলে, ভয় কি, আমি তো আছি কাছে কাছে, আমারে পুচ কইরো, আমি কইয়া কইয়া দেব। মনের মধ্যে যেমন টকবক করে রস, জ্বালার মধ্যে তেমন করা চাই। কিন্তু উনানের কাছে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে মনের রস শুকিয়ে আসে ফুলবানুর। নিবু নিবু করে উনানের আগুন, তেমন করে টকবক করে না জ্বালার রস। সারা দুপুর উনানের ধারে বসে বসে চোখ মুখ শুকিয়ে আসে ফুলবানুর, রূপ ঝলসে যায়, তবু গুড় হয় না পছন্দ মতো। কেমন যেন নরম নরম থাকে পাটালি, কোনোদিন বা পুড়ে তেতো হয়ে যায়। মোতালেব রুক্ষ স্বরে বলে, কেমন তোর মায়া মানুষ তুমি, এত কইরা কইয়া দিয়ে বুঝাই বোঝো না? এই গুড় হয়েছে, এই নিয়ে খরিদ্দারে কেড়বে পয়সা দিয়া। ফুলবানু একটু হাসতে চেষ্টা করে বলে, কিনবে না কেন, বেচতে জানলেই কিনবে। মোতালেব খুশি হয় না, হাসিতে বলে, তাইলে তুমি যাইয়া ধামা লইয়া বৈশ্য বাজারে, তুমি আইসো বেচা, খুবসুরত মুখের দিকে চাইয়া যদি কেনে, গুড়ের দিকে চাইয়া কেনবে না। বোকা তো নয় ফুলবানু, অকেজো তো নয় একেবারে। বলতে বলতে শেখাতে শেখাতে 2-4 দিনের মধ্যেই কোনো রকমে চলনসই গুড় তৈরি করতে শিখল ফুলবানু। বাজারে গুড় একেবারে অচল রইল না, কিন্তু দর ওঠে না গতবারের মতো। খদ্দেরেরা তেমন খুশি হয় না দেখে। পুরনো খদ্দেরেরা একবার গুড়ের দিকে চায় আর একবার মুখের দিকে চায় মোতালেফের। এ তোমার কেমন তর গুড় হইল মিয়া, গত হাটে নিয়া দেখলাম, গেল বছরের মতো সোয়াদ পাইলাম না। গেল বারও তো গুড় খাইছি তোমার, জিহাই যেন জড়াইয়া রইছে, আজ সাদ ঠোঁটে লাইগা রইছে। এবার তো তেমন হইল না, তোমার গুড়ের ঠিকা এবার ছদন শেখ মদন শিকদারে গুড়ের সোয়াদ বেশি। বুকের ভেতর পুড়ে যায় মোতালেফের, রাগে সর্বস্ব জ্বলতে থাকে। গতবারের মতো এবার স্বাদ হচ্ছে না মোতালেফের গুড়ে। কেন? সে তো কম খাচ্ছে না, কম পরিশ্রম করছে না গতবারের চেয়ে, তবু কেন স্বাদ হচ্ছে না মোতালেফের গুড়ে? তবু কেন দর উঠছে না? লোকে দেখে খুশি হচ্ছে না, খেয়ে খুশি হচ্ছে না, গুড়ের সুখ্যাতি করছে না তার? অত নিন্দা মন্দ শুনতে হচ্ছে কেন, কিসের জন্যে? রাত্রে বিছানায় শুয়ে শুয়ে রস জাল দেওয়ার কৌশলটা আরো বার কয়েক মোতালেব বলল ফুলবানুকে। হাতায় কইরা কইরা ফোটা ফোটা দেখো নামাবার সময় হইল কিনা, ডালবার সময় হইল কিনা রস। ফুলবানু বিরক্ত বিরস মুখে বলে, হ হ চিনছি, আর বক বক কইরো না, ঘুমাইতে দেও মানুষেরে। হঠাৎ মোতালেফের মনে পড়ে গেল মাজু খাতুনের কথা। রাত্রে শুয়ে শুয়ে রস আর গুড়ের কত আলোচনা করেছে তার সঙ্গে মোতালেফ। মাজু খাতুন এমন করে মুখ ঝামটা দেয়নি, অস্বস্তি জানায়নি ঘুমের ব্যাঘাতের জন্য, সাগ্রহে শুনেছে, সানন্দে কথা বলেছে। পরদিন বেলা প্রায় দুপুর নাগাদ কোত্থেকে 1 বোঝা জ্বালানি মাথায় করে নিয়ে এলো মোতালেব। এনে রাখলো সেই পাকাটি চালার দড়ির কাছে। কি রকম গুড় হইতেছে আইজ ফুলজাহার? কিন্তু চালার ভেতর থেকে কোনো জবাব এলো না ফুলবানুর। আরও একবার ডেকে সাড়া না পেয়ে বিস্মিত হয়ে চালার ভেতর মুখ বাড়ালো মোতালেব, কিন্তু ফুলবানুকে সেখানে দেখা গেল না। কিরকম গন্ধ আসছে যেন ভেতর থেকে। জ্বালার মধ্যে ধরে গেল নাকি গুড়? সাড়ে সাড়ে গোটা 5 জ্বালায় রস জাল হচ্ছে, টকবক করছে রস জ্বালার মধ্যে। মুখ বাড়িয়ে দেখতে এগিয়ে গেল মোতালেব।
যা ভেবেছে ঠিক তাই। সবচেয়ে দক্ষিণ কোণে জ্বালাটা রস বেশি জাল পেয়ে কি যেন ধরে গেছে একটু, পোড়া পোড়া গন্ধ বেরুচ্ছে ভেতর থেকে। বুকের মধ্যে জ্বালা পোড়া করে উঠল মোতালেফের, গলা চিরে চিৎকার বেরুলো। কই, কোথায় গেলি হরামজাদি? ব্যস্ত হয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো ফুলবানু। বেলা বেশি হয়ে যাওয়ায় 2 দিন ধরে স্নান করতে পারেনি। শীতের দিনে না নাইলে গা কেমন চড়চড় করে, ভালো লাগে না। তাই আজ একটু সোডা সাবান মেখে ঘাট থেকে সকাল সকাল স্নান করে এসেছে। নিয়ে এসে পড়েছে নীল রঙের শাড়ি, গামছায় চুল নিংড়ে তাতে তাড়াতাড়ি একটু চিরুনি বুলিয়ে নিচ্ছিল ফুলবানু। মোতালেফের চিৎকার শুনে এসতে চিরুনি হাতেই বেরিয়ে এলো ঘর থেকে। ভিজে চুল লুটিয়ে রইল পিঠের ওপর। এক মুহূর্ত জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়ে রইল মোতালেফ। তারপর ছুটে গিয়ে মুঠি করে ধরল সে ভিজে চুলের রাশ। হারামজাদি, গুড় পইরা গেল সেদিকে খেয়াল নাই তোমার। তুমি আছো সাজগোজ লইয়া, পটের ভিতর গুণা বাইরাইয়া আইলা তুমি বিদ্যা ধরি। এই জন্যই গুড় খারাপ হয়, আমার অপমান হয়, বদনামে দেশ ছাইয়া গেল তোমার জন্যে। ফুলবানু বলতে লাগলো, খবরদার, চুল ধইর না তা বইলা, গায়ে হাত দিও না। ও, হাতে মারলে মনে যায় বুঝি তোমার? পায়ের কাছ থেকে একটা ছিটা কঞ্চি তুলে নিয়ে তাই দিয়ে হাতে বুকে পিঠে মোতালেফ সপাসপ চালাতে লাগলো ফুলবানুর সর্বাঙ্গে। বলল, কঞ্চিতে মারলে তোর মান যাবে না শেখের ঝিল? হাতেই দোষ, কঞ্চিতে তো আর দোষ নাই। ভারী বদরাগী মানুষ মোতালেফ, যেমন বেসবুর ভারী বদরাগী মানুষ মোতালেফ, যেমন বেসবুর বেবুজ তার অনুরাগ, রাগও তেমনই প্রচণ্ড। খবর পেয়ে এলেম শেখ এলো চরকন্দা থেকে, জামাইকে শাসালো, বকলো, ধমকালো, মেয়েকেও নিন্দামন্দ কম করল না। ফুলবানু বলল, আমারে লইয়া যাও বাজান তোমার সাথে, এমন গোয়ার মাইন্সের ঘর করব না আমি। কিন্তু বুঝিয়ে সুঝিয়ে এলেম রেখে গেল মেয়েকে। একটু আশকারা দিলেই ফুলবানু পেয়ে বসবে, আবার তালাক দিতে চাইবে। কিন্তু গৃহস্থ ঘরে অমন বারবার অদল বদল আর ঘর বদলানো কি চলে? তাতে কি মান সম্মান থাকে সমাজের কাছে? একটু সবুর করলেই আবার মন নরম হয়ে আসবে মোতালেফের। দুদণ্ড পরে আবার মিলমিশ হয়ে যাবে। স্বামী স্ত্রী ঝগড়াঝাটি দিনে হয়, রাত্রে মেটে, তা নিয়ে আবার একটা ভাবনা। মিটে গেল। খানিক বাদেই আবার যেচে আপোষ করলো মোতালেফ। সেধে ভেজে মান ভাঙালো ফুলবানুর। পরদিন ফের আবার উঠানের পিঠে রস চাল দিতে গিয়ে বসলো ফুলবানু। দুপুরের পর ধামায় বয়ে গুড় নিয়ে চলল মোতালেফ হাটে। যাওয়ার সময় বলল, এই 2টা মাস কাইটটা গেলে কোনো রকমে তোমার কষ্ট সারে ফুলজান। ফুলবানু বলল, কষ্ট আবার কি? কিন্তু কেবল মুখের কথা, কেবল যেন ভদ্রতার কথা, মনের কথা যেন ফুটে বেরোই না দুজনের কারোরই মুখ দিয়ে। সে কথা ধরন আলাদা, ধ্বনি আলাদা, তা তো আর চিনতে বাকি নেই কারো। বলেও জানে, শোনেও জানে। হাটের পর হাট যায়, রসের বতর প্রায় শেষ হয়ে আসে। গুড়ের খ্যাতি বাড়ে না মোতালেফের, দর চড়ে না। কিন্তু তা নিয়ে ফুলবানুর সঙ্গে বাড়ি এসে আর তর্ক বিতর্ক করে না মোতালেফ। চুপ করে বসে হুকোয় তামাক টানে। খেজুর গাছ থেকে নল বেয়ে চুইয়ে চুইয়ে রস পড়ে হাড়ির মধ্যে। ভোরে গাছে উঠে রস ভরা বড় বড় হাড়ি নামিয়ে আনে মোতালেফ। কিন্তু গত বছরের মতো যেন সুখ নেই মনে, ফুর্তি নেই। ঘামে এবারও সর্বাঙ্গ ভিজে যায়, কিন্তু শুকনো পাকাটির মতো খটখট করে মন। দুপুরে রোদের মতো খাঁ খাঁ করে, কোথাও ছিটি ফোটা নেই রসের। রসের হাড়িতে ভরে যায় উঠান। রসবতী নারী ঘরের মধ্যে ঘোরাফেরা করে,
তবু যেন মন ভরে না, কেমন যেন খালি খালি মনে হয় দুনিয়া। একদিন হাটের মধ্যে দেখা হয়ে গেল নদীর পাড়ে নাদির শেখের সঙ্গে। সেলাম মিয়া সাহেব। আলাইকুম আসসালাম। মোতালেফ বলল, ভালো তো সব? ছাওয়াল পান ভালো তো? মাজু খাতুনের কথাটা মুখে এনেও আনতে পারল না মোতালেফ। নাদির একটু হেসে বলল, হ মেয়া, ভালোই আছে সব, খোদার দোয়ায় চইলা যাইতেছে কোনো সব রকমে। মোতালেফ একটু ইতস্তত করে বলল, ছাউল পানির জন্য সের 2-3 গুড় লইয়া যান না মিয়া, ভালো গুড়। নাদির হেসে বলল, ভালোই তো, আপনার গুড় তো কোনো কালে খারাপ হয় না। হঠাৎ ফস করে মুখ থেকে বেরিয়ে যায় মোতালেফের। না মিয়া, সেদিন কাল আর নাই। অবাক হয়ে নাদির এক মুহূর্ত তাকিয়ে থাকে মোতালেফের দিকে। এ কেমন তর ব্যাপারী, গুড় বেচতে এসে নিজের গুড়ের নিন্দা কি কেউ করে? নাদির জিজ্ঞাসা করে, কত কইরা দিতেছেন? দামের জন্য কি? 2 সের গুড় দিলাম আপনার পোলা পানেরে খাইতে, কমন জানি চাচাই দিছে। নাদির ব্যস্ত হয়ে বলল, না 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 না, সে কি মিয়া, আপনার বেচবা জিনিস দাম না দিয়া নিব কেন আমি? মোতালেফ বলে, আচ্ছা নিয়া তো যায় না, আজ খাইয়া দেখেন, দাম না হয় সামনের হাটে দিবেন। বলতে বলতে কথাগুলো যেন মুখে আটকে যায় মোতালেফের। এবারেও জিনিস কাটাবার জন্য বলতে হয় এসব কথা। গুড়ের গুণপনার কথা ঘোষণা করতে হয় খদ্দেরের কাছে, কিন্তু মনে মনে জানে কথাগুলো কত মিথ্যা। পরের হাটে এসব খদ্দের আর পারতপক্ষে গুড় কিনবে না তার কাছ থেকে, ভিড় করবে না তার গুড়ের ধামার সামনে। অনেক বলা কওয়ায় 1 সের গুড় কেবল বিনা দামে নিতে রাজি হয় নাদির, আর বাকি 2 সেরের পয়সা গুনে দেয় জোর করে মোতালেফের হাতের মধ্যে। মাজু খাতুন সব শুনে আগুন হয়ে ওঠে রেগে। ও গুড় ছাওলা পান্ডে খাওয়াইতে চাও, খাওয়াও, কিন্তু আমি ও গুড় ছোব না হাত দিয়া, তেমন বাপের বিটি না আমি। এক হাট যায়। নাদির আর ঘেঁষে না মোতালেফের গুড়ের কাছে। মাজু খাতুন নিষেধ করে দিয়েছে নাদিরকে। খবরদার, ওই মাইনাসের সাথে যদি ফের খাতির নাতির করো, আমি চইলা যাইব ঘর গুনা, রাইত পয়লে আমারে আর দেখতে পাবা না। মনে মনে মাজু খাতুনকে ভারী ভয় করে নাদির। কাজে কর্মে সরেস, কথায় বার্তায় বেশ, কিন্তু রাখলে আর কাণ্ডজ্ঞান থাকে না বিবির। দিন কয়েক পরে একদিন ভোরবেলায় 2টি সেরা গাছের সবচেয়ে ভালো 2 হাঁড়ি রস নিয়ে নদীর ঘাটে গিয়ে খেয়া নৌকায় উঠে বসল মোতালেফ। ঝাপটানো কুলগাছটার পাশ দিয়ে ঢুকল নাদিরের উঠানে। বাড়ি আছেন নাকি মেয়া? হুকো হাতে নাদির বেরিয়ে এলো ঘর থেকে। কেডা? ও আপনি, আসেন আসেন। আবার রস নিয়ে আইছেন কেন মিয়া সাহেব? মোতালেফকে আমন্ত্রণ জানালো বটে নাদির, কিন্তু মনে মনে ভারী শঙ্কিত হয়ে উঠল মাজু খাতুনের জন্য। যে মানুষের নামগন্ধ শুনতে পারে না বিবি, সেই মানুষ নিজে এসে সশরীরে হাজির হয়েছে। না জানি কি কেলেঙ্কারিটাই ঘটায়। যা ভেবেছে নাদির তাই। বাখারির বেড়ার ফাঁক দিয়ে মোতালেফকে দেখতে পেয়ে স্বামীকে ঘরের ভেতর ডেকে নিল মাজু। তারপর মোতালেফকে শুনিয়ে শুনিয়ে বলল, যাইতে কও এই বাড়িগুনা, এখনই নাই মা যাইতে কও। একটু কি সরম বরম নাই মনের মধ্যে? কোন মুখে উঠলো আইসা এখানে? নাদির ফিসফিস করে বলে, আস্তে আস্তে, একটু গলা নামাইয়া কথা কও বিবি, শুনতে পাবে। মানুষের বাড়ি মানুষ আইছে, অমন কইরা কথা কয় নাকি? কুকুর বিড়াল ডারেও তো অমন কইরা খেদায় না মানুষে। মাজু খাতুন বলল, তুমি বোঝবা না মিয়া, কুকুর বিড়াল থিক্কাও অধম থাকে মানুষ, শয়তান থিক্কাও সাংঘাতিক হয়। পুচ করো, রস খাওয়াইতে যে আইলো আমারে, একটুকুও ভয় ডয় নাই মনে? একটুকু কি নাচ সরম নাই?
একটা কথাও মৃদু স্বরে বলছিল না মাজু খাতুন। তার সব কথাই কানে যাচ্ছিল মোতালেফের। কিন্তু আশ্চর্য, এত কঠিন এত রূঢ় ভাষাও যেন তাকে ঠিক আঘাত করছিল না, বরং মনে হচ্ছিল এত নিন্দা মন্দ, এত গালাগাল তিরস্কারের মধ্যেও কোথাও যেন একটু মাধুর্য মিশে আছে। মাজু খাতুনের তীব্র কর্কশ গলার ভেতর থেকে আহত বঞ্চিত নারীর অভিমান রুদ্ধ কণ্ঠের আমেজ আসছে যেন একটু একটু। ছানের খোঁচায় নলের ভেতর দিয়ে ফোঁটায় ফোঁটায় চুইয়ে পড়ছে রস। দাওয়ায় উঠে রসের হাঁড়ি দুটি হাত থেকে মাটিতে নামিয়ে রেখে মোতালেফ নাদিরকে ডেকে বলল, মিয়া সাহেব, শুনবেন নি একটু? নাদির লজ্জিত মুখে ঘর থেকে বেরিয়ে এসে বলল, বসেন মিয়া বসেন, ধরেন তামাক খান। নাদিরের হাত থেকে হুঁকোটা হাত বাড়িয়ে নিল মোতালেফ, কিন্তু সঙ্গে সঙ্গে মুখ লাগিয়ে টানতে শুরু করল না। হুঁকোটা হাতে ধরে রেখে নাদিরের দিকে তাকিয়ে বলল, আমার হইয়া একটা কথা কনে বিবিরে। নাদির বলল, আপনি কন না, দোষ কি তাতে? মোতালেফ বলল, না, আপনিই কন, কথা কবার মুখ আমার নাই। কন যে মোতালেফ মিয়া খাওয়াবার জন্যই আনে নাই রস, সেইটুকু বুদ্ধি তার আছে। নাদির কিছু বলবার আগেই মাজু খাতুন ঘরের ভেতর থেকে বলে উঠল, তই কিসের জন্যে আনছে? নাদিরের দিকে তাকিয়ে তাকিয়ে জবাব দিল মোতালেফ, কন যে আনছে জাল দিয়া 2 সের গুড় বানাইয়া দেওয়ার জন্যে। সেই গুড় ধামাই কইরা হাটে নিয়া যাবে মোতালেফ মিয়া, নিয়া বেচবে অচেনা খরিদ্দারের কাছে। এবছর এক ছোটাক পছন্দসই গুড়ও তো সে হাটে বাজারে বেচতে পারে নাই, কেবল গাছ বাওয়ায় সার হয়েছে তার। গলাটা যেন ধরে এলো মোতালেফের। নিজেকে একটু সামলে নিয়ে সামনের দিকে তাকিয়ে আরো কি বলতে যাচ্ছিল। বাখারের বেড়ার ফাঁকে চোখে পড়ল কালো বড় বড় আর দুটি চোখ ছলছল করে উঠেছে। চুপ করে তাকিয়ে রইল মোতালেফ, আর কিছু বলা হলো না। হঠাৎ যেন হুঁশ হলো নাদির শেখের, বলল, ও কে মেয়া, হুকাই যে কেবল ধইরা রইলেন হাতে, তামাক খাইলেন না? আগুন নিবা গেল কইলকার? হুকোতে মুখ দিতে দিতে মোতালেফ বলল, না মেয়া ভাই, নেবে নাই। আশা করছি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরের সপ্তাহে অন্য কোনো নতুন গল্প নিয়ে।